আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, 15 বছর পর ফাঁস হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের আসল তদন্ত। রিপোর্ট যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে কাজ করো হুঙ্কার দিয়েছিল হাসিনা। আইজিপি মামুন, আইনমন্ত্রী আনিসুল হক, পলাতক জিয়াউল আহসানকে গণভবনে টাকা বিলিয়ে আন্দোলনরত ছাত্রদের হত্যার নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। গোপন তথ্য ফাঁস। এরপর জানাবো, হাসিনাকে গৃহবন্দী করেছে ভারত, সেনাবাহিনীর হাতেই আটক হবে দেশপলাতক হাসিনা। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এবং সর্বশেষ জানাবো, 5ই মে শাপলা চত্বরে হাসিনার নির্দেশে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, পদত্যাগ করে হাসিনা পালানোর পর বেরিয়ে আসলো আসল প্রতিবেদন। দর্শক, এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। একের পর এক বিপদ ঘিরে ধরেছে দেশ পলাতক স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনাকে। এবার পিলখানা হত্যাকাণ্ডের জন্য ফাঁসলেন চরমভাবে। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টটি ছুঁড়ে ফেলে দেন। কি আবোল তাবোল রিপোর্ট! যেভাবে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিককে। রিপোর্ট পরিবর্তন না করে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়ার পর হাসিনার রিপোর্ট ছুঁড়ে মেরে বলে, হাউ ডেয়ার ইউ। আর জবাবে তিনি বলেছিলেন, আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয়। 361 দিন ডিজেএফআইতে রাখা হয়। সেখান থেকেই আয়নাঘরের শুরু। 5 বছর আন্তরিক থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি। বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মালয়েশিয়ার থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিক। এ সময় তিনি বলেন, আজিজ, মইউল আকবর, জিয়াউল আহসান এদের সবার হাতে সে সময় রক্তে রঞ্জিত। আর পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এদিকে 2009 সালের 25 ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের। পিলখানায় একে একে বুক ঝাঁঝরা করে হত্যা করেন 57 জন সেনা সদস্যকে। 25 ও 26 ফেব্রুয়ারি চলা এই বিদ্রোহে মোট 74 জন প্রাণ হারান। নির্মম সেই হত্যাকাণ্ডের 15 বছর পর সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিক জানালেন, পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের সমন্বয়ক সাবেক সেনা কর্মকর্তা দপ্তর খান রফিক বলেন, প্রাপ্ত রিপোর্ট সেবায় দেখতে পাই ঘটনার পরিকল্পনা হয় 2008 সালের ডিসেম্বর থেকে। এরপর 3 মাস ধরে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বিডিআরের 50 জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার এসব তথ্য জানতে পারেনি, এটা সম্পূর্ণ অসত্য। তারা গোপন করেছিল আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুম্মা পড়তে যেতেন। নামাজের পর তিনি সেখানে থেকে 1 থেকে 1.5 ঘন্টা বিডিআর সৈনিকদের সঙ্গে মিটিং করতেন। পরে তার বাসায়ও একাধিক মিটিং হয়। সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন। মিটিংয়ে বিডিআর সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছিলেন, বেশি মারার দরকার নেই, 2 থেকে 3 জন অফিসার মেরে ফেললেই হয়, বাকিটা আমরা দেখব। এই 2 সাবেক এমপি হলেন ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মুখোশ উন্মোচন। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন, দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবিহ। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমনপীড়নের। তার আমলে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময় ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেছেন, কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে একের পর এক প্রকাশ্যে আসতে থাকে তার এবং তার প্রশাসনের নানা অপকর্ম।
এসব অপকর্মের মধ্যেই ইসলাম বিদ্বেষী হওয়ার বেশ কিছু অভিযোগও সামনে এসেছে। যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া 17 বছর বয়সী ফায়াজ এক বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামায়াতের নামাজ হতো এবং সেই জামাত নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফায়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, 6 মাস তিনি গোপনে গোসলখানায় শুধু ফরজ নামাজ আদায় করেছেন, কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখত কে কে নামাজ পড়ছে। যে নামাজ পড়ছে তাকে শিবিরে দেওয়া হতো। এছাড়া অধ্যাপক ওহিদুজ্জামান বলেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত। 38তম বিসিএস এর প্রথম হওয়ার পরেও বাধা দেওয়া হয় মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়নাঘরে আটকে রাখা হয় বন্দীদের ও ধর্ম পালনে দেওয়া হয় বাধা। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন, আশেপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময় উচ্চস্বরে ছেড়ে দেওয়া হতো গান। এদিকে মুক্তি পাওয়ার পর আরও এক বন্দী তানবীর মাহতাব বলেন, তিনি যখন বন্দী অবস্থায় রমজান মাসে কোরআন চেয়েছিলেন তখন তাকে কোরআন তো দেওয়াই হয়নি, উল্টো বলা হয়েছিল, কোরআন পড়ে কোনো লাভ নেই, আল্লাহ তোকে বাঁচাতে পারবে না। এছাড়াও আওয়ামী লীগ আমলে মামলা ও গুম নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা। ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের, অর্থাৎ যে কোনো বক্তা যদি সরকার জুলুম নিয়ে কিছু বলতেন তাকে করা হতো অপমান অপদস্থ। এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ নেতাকর্মীরা। দলের অনেকেই পরিস্থিতি বুঝে আগেই দেশ ছেড়তে পারলেও 5ই আগস্টের পর ভয়াবহ বেকায়দায় পড়ে গেছেন একাধিক এমপি মন্ত্রী সহ অসংখ্য নেতাকর্মী। তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। গত 13ই আগস্ট ঢাকা মহানগর পুলিশ রাজধানীর সদরঘাট এলাকা থেকে পলায়নরত অবস্থায় তাদের দুজনকেই গ্রেপ্তার করে। এদিকে ধরা পড়ার আগে কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমান এফ রহমানকে চিনতে পারেনি বলে দাবি করেছেন। এ প্রসঙ্গে সালমান এফ রহমান বলেছেন, শেভ করার পর সালমান এফ রহমান নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। অপরদিকে কোস্ট গার্ডের সদস্যরা জিজ্ঞাসাবাদের শুরুতে আনিসুল হককে চিনতে পারলেও সালমান এফ রহমানকে চিনতে পারছিলেন না। এদিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুল হক কোস্টগার্ডের সদস্য চিনিয়ে দেন সেভ করা ব্যক্তি সালমান এফ রহমান। 10 দিনের রিমান্ডে থাকা সালমান এফ রহমান এবং আনিসুল হকের কাছ থেকে তথ্য বেরিয়ে আসে। এদিকে বেক্সিমকো গ্রুপের কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেশ ছাড়ার উপায় বলে দেন সালমান এফ রহমানকে। ঝোটমেলের অবস্থান করার সময় সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলারে। পরবর্তী সময়ে রাজধানীর 300 ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ইঞ্জিন চালিত ট্রলারে চড়েন সালমান এফ রহমান। অপরদিকে সঙ্গী হিসেবে দেখে নেন বিপদে পড়া ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। প্রয়োজনীয় সামগ্রী হিসেবে সঙ্গে নেন স্যাটেলাইট ফোন, বিভিন্ন দেশের মুদ্রা। উদ্দেশ্য নৌযানটি যাত্রা শুরু করে যাওয়ার সময় মাঝপথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী।